আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, কে কে উপস্থিত আছো? খায়রুল ইসলাম, সাকিবুল, অর্পিতা। ম্যাডাম আমিও তো আছি ম্যাডাম, আমার নাম বললেন না। ম্যাম আমিও তো আছি ম্যাম। বাপ্পি। আচ্ছা, তৌহিদ। আচ্ছা, ঠিক আছে, এখানে সবাইকে দেখা যাচ্ছে। ম্যাম আমিও তো আছি বাপ্পি। আচ্ছা, ঠিক আছে। বাপ্পি, সুস্মিতা, সুরাইয়া, তুলসী, আর কে? মার্জিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সাকিবুল, হাবিবা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার্জিয়া, ফারিহা। আচ্ছা, সবাই ভালো আছো না? ইয়েস ম্যাম। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, গতদিন ক্লাসে তোমাদের 10ম অধ্যায় অ্যাসিড ক্ষার ক্ষারক অ্যাসিড সম্পর্কে সম্ভবত আলোচনা করা হয়েছিল, তাই না? অ্যাসিড নিয়ে আলোচনা করা হয়েছে না? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর তোমাদের আগামীকাল কিন্তু 17 তারিখ, মঙ্গলবার। আগামীকাল তো সোমবার। তোমাদের ইয়েস অ্যাসাইনমেন্ট ম্যাম। কমপ্লিট হয়ে গেছে সবার? ম্যাম প্রায় হয়ে আসছে। প্রায় শেষ ম্যাম। তাহলে কালকে তো সোমবারই। তোমাদের সোমবারের মঙ্গলবারের দিন জমা দেওয়ার কথা। ইয়েস জি ম্যাম, ম্যাম। 17 তারিখে। আচ্ছা, তাহলে মঙ্গলবারের দিন কিন্তু তোমরা সবাই স্কুলে এসে আমার কাছে জমা দিবা। হ্যাঁ, খাতার উপরে অবশ্যই নাম, রোল, সেকশন এগুলো সঠিকভাবে লিখবা, এবং খাতা ঠিক যেভাবে বাঁধানো হয় ঠিক ওইভাবে ওপরে তো তোমাদের স্কুলের যে কভার পেজটা দেওয়া হয়েছে ওইটা দিয়ে সুন্দর করে একটা বাইন্ডিং করে দিবা। আর শীটের মতো করে জমা দিবা না, ওপরে স্ট্যাপলার করবা না, পাশে 3টা স্ট্যাপলার, খাতা যেভাবে বাঁধানো থাকে ঠিক সেভাবে স্ট্যাপলার দিয়ে ওপরে ওই যে মোটা কস্টেপ গুলো পাওয়া যায় ওগুলো ওই স্ট্যাপলারের ওপর দিয়ে সুন্দর করে বেঁধে জমা দিবা। অ্যাসাইনমেন্ট করার খাতা কিন্তু আলাদা, ঠিক আছে? তোমরা যেটা জমা দাও সেটা শীট আকারে জমা দাও, ওটা কিন্তু ঠিক না। তোমাদের এই খাতাগুলো বোর্ডে যাবে। হ্যাঁ, বোর্ড কিন্তু এগুলো নির্ধারণ করে তোমাদেরকে সার্টিফিকেট দিবে, সেই বুঝে খাতাগুলো একটু সুন্দর করে জমা দিবা। তো এখন আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করি একটু। দেখি, গতদিন বলছিলাম, মনে আছে কি অ্যাসিড কাকে বলে? অ্যাসিডের বাংলা কি বলো তো? আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখতে চাই। হ্যাঁ, দেখে একটু ভিডিওটা অন করো। ম্যাডাম ভিডিওটা অন করো, দেখি। থাক, সমস্যা নেই। দেখি তোমরা কে কে প্রেজেন্ট আছো। আমি তোমাদের তো ফেসই ভুলে গেছি অনেকদিন না দেখে। থাকবে না, সমস্যা নেই। ভিডিওটা অন করো একটু দেখি। সাকিবুল, ম্যাম একটু প্রবলেম আছে। অর্পিতা, সাকিবুলের আচ্ছা প্রবলেম। ম্যাম, তারপরও ওপেন করতেছি। আচ্ছা, ঠিক আছে, একটু তোমাদেরকে আমি দেখি। বাপ্পি, সাকিবুল কই থাকে? আচ্ছা, খাইরুল। দেখি তোমরা কে কে প্রেজেন্ট আছো, একটু চেহারাগুলো দেখি। বাপিকে খুব সুন্দর দেখতে। আচ্ছা, এখানে বাপি নাকি? হ্যাঁ, বাপ্পিকে নতুন নতুন মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, সাকিবুলকে চিনতে পেরেছি। সাকিবুল লুকাচ্ছো তো না? না ম্যাডাম, বাপি পুরো। ইয়েস ম্যাম। আচ্ছা, খাইরুলকে দেখা যাচ্ছে না। তৌহিদ, সুস্মিতা। ইয়েস ম্যাম। হ্যাঁ, সাকিবুলকেও দেখা যাচ্ছে, খাইরুলকেও দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা একটু ভিডিওটা অন করতে সমস্যা কি দেখি একটু তোমাদেরকে। ম্যাম করছি তো। হ্যাঁ, কয়েকজনকে দেখতে পাচ্ছি। সুস্মিতা, হ্যাঁ, অপূর্ব। হ্যাঁ, অপূর্বকে আমি চিনতে পেরেছি।
তারপর শাহরিয়ার, ঠিক আছে শাহরিয়ার। এরপর সাকিবুল, হ্যাঁ ঠিক আছে সাকিবুলকে চেনা গেছে। খায়রুলকেও দেখা যাচ্ছে। তৌহিদ, বাকিগুলো কিন্তু মানে দেখুন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু মানে ভিডিওটা অন করছো না, দেখতে পাচ্ছি না। হাবিবা, ঠিক আছে হাবিবাকে দেখতে পারলাম। শাহরিয়ার, হ্যাঁ তোমাদেরকে মানে নামে চিনি কিন্তু ফেসে চিনি না এরকম মনে হচ্ছে, ওর জন্য একটু দেখতে চাইলাম, ঠিক আছে। আচ্ছা আমি একটু পড়া ধরি, দেখি বলতে পারো কিনা। অ্যাসিড কাকে বলে, কে বলতে পারবা? অপূর্ব, জি ম্যাম। অ্যাসিড কাকে বলে বলো তো? অ্যাসিড। আচ্ছা অ্যাসিডের বাংলা কি? অ্যাসিডের বাংলা কি, বাংলা বলো। অম্ল। অম্ল। তাহলে অ্যাসিড কাকে বলে? অ্যাসিডের কি কি বৈশিষ্ট্য থেকে আমরা বুঝবো যে এটা অ্যাসিড? অ্যাসিডে কি থাকবে? ম্যাম আমি বলবো। হ্যাঁ বলো শাহরিয়ার। যে পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তারপর হচ্ছে কটুসার যুক্ত এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, একে অ্যাসিড বলে। টকসার যুক্ত। টকসার যুক্ত, হ্যাঁ সরি ম্যাম, টকসার যুক্ত। টকসার যুক্ত। তাহলে আমরা অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো জানি যে অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। এটা ধাতু বা ধাতু ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কি তৈরি করবে? লবণ উৎপন্ন করে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় তোমার লবণ এবং পানি উৎপন্ন হয়, ঠিক আছে। অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত হয়, আর কার্বনেট যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকতে পারে অ্যাসিডের বৈশিষ্ট্য বা ধর্মগুলো লিখো, তখন কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, ঠিক আছে। আর অ্যাসিড তোমাদের বইয়ে ওইভাবে কিন্তু অ্যাসিডের বৈশিষ্ট্য বা ধর্মগুলো দেওয়া নাই, তোমরা এগুলো কিন্তু একটু বুঝে লিখতে হবে। আমি যেগুলো বললাম সেই কথাগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনে তোমরা লিখবা। যেমন তোমাদের বইয়ে দেওয়া আছে অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনা হাইড্রোজেন থাকে। অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড টক স্বাদযুক্ত হয়, ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এটা কি খুব কঠিন? না ম্যাম, সহজ। হ্যাঁ সহজ। আর একটু আমরা সংজ্ঞা আকারে বলতে পারি যে কোনো যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু থাকে এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায় এবং যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে অ্যাসিড বা অম্ল বলে, ঠিক আছে। আমরা গতদিন একটা বিক্রিয়া দেখিয়েছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড, মানে আমরা যে লবণটা খাই সোডিয়াম ক্লোরাইড এবং পানি। তাহলে অ্যাসিড এবং ক্ষার এই দুটো তৈরি করে লবণ এবং পানি। তোমাদের আমি গতদিন কয়েকটি অ্যাসিডের সাউন্ড করো না অপূর্ব, কিন্তু আওয়াজ কে? মিউট করো। সাকিবুল মিউট করো, হাবিবা মিউট করো, তৌহিদ মিউট করো। আচ্ছা এখানে কতগুলো অ্যাসিডের নাম, যেমন জৈব অ্যাসিড আর দুর্বল অ্যাসিড কোনগুলো? হ্যাঁ এবার আমি একজনকে ধরবো অ্যাসিডের নামগুলো। অর্পিতা বলো তো দুর্বল অ্যাসিডের কয়েকটা নাম বলো তো। কোনগুলো অ্যাসিড গুলো জৈব অ্যাসিড খাবারে থাকে? আমি গতদিন লিখে দিয়েছিলাম কিন্তু। ম্যাম আমি পারবো। ম্যাম পারবো না। ম্যাম আমি পারবো। সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, কার্বনিক, হ্যাঁ এগুলো দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড বলে, এগুলো খাবারে থাকে তাই না, বিভিন্ন ফলে। এগুলো অ্যাসিটিক অ্যাসিড
যেটা আমরা সাধারণত ভিনেগার বলে থাকি, এটা কিন্তু আরেকটা নাম হচ্ছে ভিনেগার, আর শীতও বলা হয়ে থাকে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে সাইট্রিক অ্যাসিড, এটা সাধারণত মানে কিছু পাওয়া যায় লেবুতে থাকে। সাইট্রিক অ্যাসিড কিছু থাকে লেবুতে, হ্যাঁ লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। তারপরে অক্সালিক অ্যাসিড কিছু থাকে, টমেটো। হ্যাঁ অক্সালিক অ্যাসিড তোমার টমেটোতে থাকে। তারপরে তোমার কার্বনিক অ্যাসিড, তাহলে ম্যালিক অ্যাসিড কিছু থাকে বলো তো? ম্যালিক অ্যাসিড আপেল আর আনারস। আপেল আনারস। আচ্ছা অ্যাসিডিক অ্যাসিডের আরেকটা নাম কি? অ্যাসিডিক অ্যাসিডের আরেকটা নাম কি বলো তো? ভিটামিন সি। ভিটামিন সি, ভিটামিন সি এর অপর নাম অ্যাসিটিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিডও বলা হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু অবজেক্টিভে থাকে। তেঁতুলে ওকে ম্যাম। থাকে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। আচ্ছা কয়েকটি শক্তিশালী অ্যাসিড বা তীব্র অ্যাসিড যেগুলো বলি আমরা, খনিজ অ্যাসিডও বলা হয়, এই ধরনের কয়েকটা অ্যাসিডের নাম বলো তো? আমি বলবো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। হ্যাঁ এই তো, তাহলে এগুলো কিন্তু মনে রাখবা, ঠিক আছে, অবজেক্টিভে কিন্তু এগুলো থাকবে। এবার এগুলো খাওয়া যায় না? না এগুলো খাওয়া যায় না, এগুলো যেন খেও না কখনো। ম্যাম, ওটাই বলতেছি যে এগুলো খাওয়া যায় না। হ্যাঁ এগুলো খাওয়া যাবে না, এগুলো অত্যন্ত তীব্র অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক। মানব দেহের জন্য ক্ষতিকর। হ্যাঁ এগুলো তোমরা তো যখন প্র্যাকটিক্যাল করবা ক্লাস 9 এ গিয়ে, তখন তোমাদের এই অ্যাসিড গুলো নিয়ে কাজ করতে হবে। ওগুলো যদি মানে সামান্য একটু যদি হাতে লাগে তাহলে কিন্তু হাত পুড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমরা এখন অ্যাসিডের ব্যবহার দেখবো তোমাদের। তাহলে তো ম্যাডাম 10-12টা গ্লোভস পরে কাজ করা লাগবে। হ্যাঁ খুব সাবধানে গ্লাস পরে কাজ করতে হয়। আর অ্যাসিডের মধ্যে কখনো কিন্তু পানি দেওয়া যাবে না, ওই ড্রপার দিয়ে সামান্য করে একটু একটু করে ওই অ্যাসিডের ভিতরে পানি দিতে হয়, একবারে পানি ঢুকে দিলে ওখানে বিস্ফোরণ ঘটে যাবে। তো এখানে আমি ওটা তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা স্যার তোমাদেরকে শিখাই দিবেন কিভাবে ওগুলো ব্যবহার করতে হয়। আচ্ছা এখন আমরা একটু অ্যাসিডের ব্যবহারগুলো দেখি। যেমন ধরো ফলমূল বা সবজিতে যে সকল অ্যাসিড থাকে আমরা জানি তাদেরকে বলা হয় জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড সাধারণত এদের খাওয়া যায়, তাই না? সাধারণত জৈব অ্যাসিড, হ্যাঁ আমরা ভিটামিন সি, এগুলো হচ্ছে জৈব অ্যাসিড। এর আরেকটা নাম আমি একটু আগে বললাম, এর আরেকটা নাম কি বলো তো? ভিটামিন সি এর অপর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা ভিটামিন সি এর অভাবে কিন্তু একটা রোগ হয় আমাদের, নাম জানো? স্কারভি রোগ হয়, হ্যাঁ মুখে ঘা হয়, এই ধরনের রোগটা হয়ে থাকে। অন্যদিকে আমরা আরো কিছু মানে খনিজ অ্যাসিডের নাম জানলাম, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার খনি থেকে পাওয়া যায়। হ্যাঁ এদেরকে খনিজ অ্যাসিডও বলা হয়ে থাকে। খনিজ অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে তোমার মিনারেল অ্যাসিড, ইংরেজিতে বলা হয় মিনারেল অ্যাসিড। অনেক সময় প্রশ্ন কিন্তু হ্যাঁ অনেক সময় ইংরেজিতে প্রশ্ন থাকতে পারে মিনারেল অ্যাসিড কাকে বলে। তুমি যদি পাশাপাশি বাংলার পাশাপাশি কিন্তু ইংরেজি নামটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা সাধারণত যেগুলো খনিজ অ্যাসিড সেগুলো কিন্তু খাওয়ার উপযোগী নয়, এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এই অ্যাসিড গুলো যদি ত্বকে লাগে তাহলে তোমার ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তোমরা অনেক সময় জেনে থাকো যে খারাপ চরিত্রের কিছু লোক অ্যাসিড ছুঁড়ে মানুষের শরীর ঝলসে দেয়, তাই না? এই অ্যাসিড গুলো হচ্ছে কিন্তু খনিজ অ্যাসিড। তাহলে এখানে দুষ্ট চরিত্রের লোকেরা অ্যাসিড ছুঁড়ে একদিকে যেমন মারাত্মক অপরাধ করছে, অন্যদিকে শিল্প কারখানায় অতি প্রয়োজনীয় অ্যাসিড গুলো কিন্তু তারা অপচয় করছে। এর বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা পোস্টার, লিফলেট এগুলো তৈরি করে মানুষের মধ্যে বিলি করতে পারি। এতে একদিকে যেমন আমাদের মূল্যবান সম্পদ খনিজ অ্যাসিড গুলোর অপচয় রোধ করা যায়, অন্যদিকে অ্যাসিড ছোড়ার মতো মারাত্মক শাস্তিযুক্ত অপরাধ থেকে কিন্তু সমাজে রক্ষা পাবে। তোমরা জানো অ্যাসিড ছুঁড়ে মারলে এটার কিন্তু এখন যে একটা আইন হয়েছে, বলো তো কি অ্যাসিড মারলে কি ক্ষতি, মানে আইনটা কি হয়েছে? 14 বছরের সশ্রম কারাদণ্ড, ঠিক আছে? মৃত্যুদণ্ড, এছাড়া মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাহলে অ্যাসিড কিন্তু এটা কিন্তু যে খনিজ অ্যাসিড গুলো এগুলো কিন্তু সাধারণত বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিড গুলো কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর,
ঠিক আছে? তাহলে আমাদের দৈনন্দিন জীবনে বা শিল্প কারখানায় সাধারণত অ্যাসিড গুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে শিল্প কারখানায়। অনেক সময় আমরা টয়লেট পরিষ্কারের কাজে যে সমস্ত পরিষ্কারক ব্যবহার করি তার ভিতরেও কিন্তু অ্যাসিড থাকে। এছাড়া সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা কোন ধরনের অ্যাসিড ব্যবহার করে থাকেন? নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে। এই কথাটা কিন্তু পরীক্ষায় অবজেক্টিভে বেশি আসে যে সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা কোন ধরনের অ্যাসিড ব্যবহার করেন? তাহলে নাইট্রিক অ্যাসিড HNO3। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা। এছাড়া আমরা বিভিন্ন কাজে যেমন আইপিএস, তোমার গাড়ি, মাইক বাজানোর সময় সৌর বিদ্যুৎ উৎপাদন, এসব ক্ষেত্রে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করে থাকি তাতে কোন ধরনের অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে। আবার বাসা বাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার নাম জানো? কার্বলিক অ্যাসিড। এর সংকেত হচ্ছে C6H5OH। কার্বলিক অ্যাসিড, আমি সংকেতটা বলে দিলাম, আরেকবার বলেন তো। আচ্ছা, C6H5OH। C6 টা নিচে লেখো, H5 টা নিচে লেখো, আর OH এটাকে বলা হয় কার্বলিক অ্যাসিড। এছাড়া আমরা আমাদের পাকস্থলীতে এক ধরনের অ্যাসিড থাকে, নাম জানো? পাকস্থলীতে কোন ধরনের অ্যাসিড থাকে? HCl, হ্যাঁ, HCl, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলা হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, বুঝতে পারি না, বলেন তো। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের পাকস্থলীতে থাকে, এর কাজটা কি? এটা কি কাজ করে বলো তো? ম্যাডাম কথা হলো কাটা কাটা আসতেছে। কেন কথা শোনা যাচ্ছে না? ম্যাম ওর মনে হয় ওইখানে নেটের সমস্যা, আমরা তো ঠিকই শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। খাদ্য পরিপাকে সহায়তা করে। হ্যাঁ, খাবার পরিপাকে সাহায্য করে বা হজমে সাহায্য করে। এছাড়া আমাদের পাকস্থলীতে যে কোনো যদি জীবাণু প্রবেশ করে সেই জীবাণুগুলোকে তারা মেরে ফেলে, ঠিক আছে? এই কাজটা করে থাকে। এছাড়া দেখো, সার কারখানায় আমরা সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করে থাকি? সালফিউরিক অ্যাসিড। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানা রকমের রং, ঔষধপত্র, কীটনাশক সহ পেইন্ট, কাগজ, বিস্ফোরক, রেয়ন, এগুলো সবকিছুতে কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সাধারণত বলা হয় যে দেশ যত বেশি উন্নত সে দেশ তত বেশি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে। তার উপর ভিত্তি করে বলা হয় সে দেশ শিল্পে তত বেশি উন্নত। এছাড়া তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় ইস্পাত তৈরির কারখানায়, ঔষধ শিল্পে, চামড়া শিল্পে, এইগুলোতে ব্যবহার করা হয় তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতি, তারপর খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা আহরণে, এছাড়া রকেটের জ্বালানিতে, এগুলোর সাথে কিন্তু নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। তাহলে প্রত্যেকটার ব্যবহার তোমরা আলাদা আলাদা করে লিখে মুখস্থ করবা। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়, নাইট্রিক অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়, সালফিউরিক অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়, কার্বলিক অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়, এগুলো আলাদা আলাদা করে পয়েন্ট করে করে লিখবা ব্যবহার। ম্যাম ওলিয়াম কি? ম্যাম ওলিয়াম কি? ওলিয়াম কোথায় পাইলা তুমি ওলিয়াম? আমি এক জায়গায় দেখছিলাম। না, এরকম পুরোটা না জানলে তো বলা যাবে না অ্যানসার। আচ্ছা শোনো, তাহলে প্রত্যেকটার কথা কিন্তু আলাদা আলাদা করে পয়েন্ট করে ব্যবহার লিখবা, কারণ ব্যবহার থেকে কিন্তু অবজেক্টিভে প্রশ্ন আসে, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা অ্যাসিড সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা ক্ষার এবং ক্ষারক সম্পর্কে জানবো। তোমাদের বইয়ে পেজ নাম্বার কত দেখি, দাঁড়াও, পেজ নাম্বার 101, পেজ নাম্বার 101 দেখো, এখানে ক্ষার এবং ক্ষারক সম্পর্কে লেখা আছে। তাহলে আমরা অ্যাসিডের বিপরীতধর্মী পদার্থ যেগুলো, সেগুলো সাধারণত বেস বা ক্ষারক নামে পরিচিত। ক্ষারকের ইংরেজি হচ্ছে বেস, BASE, বেস। বেস মানে হচ্ছে ক্ষারক, ঠিক আছে? তাহলে
আমরা এখানে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ার ফলে একটু আগে জানলাম কি উৎপন্ন হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে এখানে হ্যাঁ, সাধারণত ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইডকে ক্ষারক বলে। ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইড অর্থাৎ যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড। তাহলে এই যে নামে শেষে অক্সাইড, অথবা বলতে পারি সোডিয়াম হাইড্রো অক্সাইড, পটাশিয়াম হাইড্রো অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, জিঙ্ক হাইড্রো অক্সাইড, এগুলো সবগুলো কিন্তু ক্ষারক। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো ক্ষারকের নাম জানলাম। আর যে ক্ষারকগুলো সাধারণত, তাহলে যে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রো অক্সাইড যৌগ যা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিডের ধর্মকে বিলুপ্ত করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বা বেস বলে। তাহলে অধিকাংশ ক্ষারকই তোমার পানিতে কিন্তু দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হয় তাকে আবার ক্ষার বলে। তাহলে ক্ষারক কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, আর যে ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হয় তাদেরকে কি বলে? ক্ষার বলে। তাহলে পানিতে দ্রবণীয় ক্ষারককে আমরা কি বলবো? ক্ষার বলে। তাহলে এটা প্রশ্ন, হ্যাঁ এটা প্রশ্ন আসে পরীক্ষায়, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, ক্ষার এবং ক্ষারক কাকে বলে। ঠিক আছে, তাহলে ক্ষার কিন্তু এক বিশেষ শ্রেণীর ক্ষারক। তাহলে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। আমি আবার বলছি, এটা কিন্তু পরীক্ষায় 2 নম্বর প্রশ্ন থাকে যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। তখন কিন্তু এটা বর্ণনা করতে হবে। তাহলে আমরা জানলাম, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে জিঙ্ক অক্সাইড, সোডিয়াম হাইড্রো অক্সাইড, পটাশিয়াম হাইড্রো অক্সাইড, আয়রন হাইড্রো অক্সাইড, কপার হাইড্রো অক্সাইড, এগুলো সবগুলো কিন্তু ক্ষারক। এদের মধ্যে সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং পটাশিয়াম হাইড্রো অক্সাইড ক্ষারক দুটি কিন্তু পানিতে দ্রবীভূত হয় বলে হাইড্রো অক্সাইড দুইটি ক্ষার। আবার আয়রন হাইড্রো অক্সাইড এবং কপার হাইড্রো অক্সাইড ক্ষারক দুটো পানিতে অদ্রবণীয়। মনে রাখবা, আয়রন হাইড্রো অক্সাইড এবং কপার হাইড্রো অক্সাইড এরা পানিতে অদ্রবণীয়। তাহলে এই ক্ষারক দুটি কিন্তু ক্ষারক নয়, ক্ষার নয়। ঠিক আছে, তাহলে ক্ষারক পানিতে দ্রবীভূত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ক্ষার কিন্তু পানিতে দ্রবীভূত কি হবে। তাহলে ক্ষারক পানিতে দ্রবীভূত হতেও পারে, নাও পারে, কিন্তু ক্ষার মাত্রই পানিতে দ্রবণীয়। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি ক্ষারের ধর্মগুলো আরেকবার বলছি। ক্ষারের তাহলে কি ধর্ম? ক্ষার পানিতে দ্রবণীয়। ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয়, OH। ঠিক আছে, হাইড্রক্সিল আয়ন দেয়। ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। আমরা এর আগে জেনেছি যে অ্যাসিডের ধর্মটা কি ছিল। অ্যাসিড তোমার কি করে বলো তো? অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। আর ক্ষার কি করে? লাল লিটমাসকে নীল করে। এটা মনে রাখবা, এটাও কিন্তু পরীক্ষা অবজেক্টিভে আসে। তারপরে ক্ষারের জলীয় দ্রবণ কিন্তু বিদ্যুৎ পরিবাহী। হ্যাঁ, ক্ষারের জলীয় দ্রবণ সাবানের মতো পিচ্ছিল মনে হয়। ক্ষারটা কিন্তু সাবানের মতো পিচ্ছিল। আমরা যে সাবান ব্যবহার করি, সাবানে কিন্তু ক্ষার থাকে। ঠিক আছে, যার জন্য এটা পিচ্ছিল হয়। হ্যাঁ, সোডিয়াম হাইড্রো অক্সাইড এটাও কিন্তু পানিতে দ্রবণীয়। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রো অক্সাইডে এটা সাবানের মতো পিচ্ছিল। তাহলে এইরকম ভাবে বৈশিষ্ট্যগুলো লিখবা। যদি ক্ষারের বৈশিষ্ট্য চায় তাহলে এভাবে বৈশিষ্ট্য দিতে হবে, উদাহরণগুলো দিতে হবে। আমি তোমাদেরকে কয়েকটা ক্ষার এবং ক্ষারকের নামগুলো একটু দেখাবো। ঠিক আছে, দেখি, দাঁড়াও আগে। ম্যাডাম, যেটা পড়াবেন এটা ছবিটা সরাসরি জুমে দিয়ে শেয়ার করেন, তাহলে মানে ভালো হয়, ভালো দেখা যাবে। কি দেখবা? সবাই মিলে দাগ, তাই না? জুমে ছবিটা শেয়ার করেন যেটা আপনি পড়াবেন। এটা তো তোমাদের বই থেকে বলছি আমি, বইয়ের ভিতরেই আছে সব। মানে বই থেকে ছবি তুলে আপনি ম্যাম লাগবে না, আপনি যেটা দেখাচ্ছেন ওটাই দেখান। তাহলে তোমাকে বই দেখাতে হবে তোমাদেরকে। মানে ছবি তুলে শেয়ার করার বইয়ে দেখা তো একই হলো, বইয়েই তো দেখতে পাচ্ছি।
বই দেখতে পাচ্ছ না? সেটাই সেটাই। জি ম্যাম, বইই তো দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা ক্ষারের নামগুলো আরেকবার বলছি। ক্ষার কোনগুলো? সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে? তাহলে কয়েকটা ক্ষারের নাম বলো তো দেখি। আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমি এখানে একটু দেখাচ্ছি স্ক্রিনে, দেখো তো দেখতে পাও কিনা। কাজ করছে না ম্যাম, আরেকটু কাছে আনেন। ক্ষার দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখা যাচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষার। আর ক্ষারকগুলো নিচে দিয়ে আছে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আয়রন হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড। হ্যাঁ, এরা পানিতে দ্রবীভূত হয় না, আর ক্ষারগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয়। আমি লিখে দিয়েছি, দেখো দেখা যাচ্ছে ক্ষার এবং ক্ষারক। ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর ক্ষারকগুলো দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আয়রন হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড। এগুলো পানিতে দ্রবীভূত হয় না, আর এটা পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে? ইয়েস ম্যাম। তাহলে আমি ক্ষার এবং ক্ষারকগুলো দেখালাম। এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন এখানে থাকে, ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য লিখো। পরীক্ষা এটা কিন্তু আসে, ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য লিখো। তাহলে আমরা ক্ষারক এবং ক্ষার এর মধ্যে পার্থক্য কি বলতে পারি? প্রথমে অবশ্যই সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা, এটা একটা পয়েন্ট। যেমন আমরা ক্ষারকের সংজ্ঞা বলি, যে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ যা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। তারপরে ক্ষারকের সংজ্ঞাগুলো দিয়ে দিবা, জিঙ্ক অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো সবই হচ্ছে ক্ষারক। আর ক্ষার পানিতে দ্রবীভূত হয় এমন সব ক্ষারককে তোমার ক্ষার বলে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষার। ক্ষারক পানিতে দ্রবীভূত হতেও পারে, নাও পারে, কিন্তু ক্ষার মাত্রই পানিতে দ্রবণীয়। সকল ক্ষারক ক্ষার নয়, সকল ক্ষারই ক্ষারক, ঠিক আছে? এই যে আমি এভাবে পয়েন্টগুলো বললাম, এভাবে তোমরা বাড়িতে নিজেরা ক্ষার এবং ক্ষারক কাকে বলে উদাহরণগুলো লিখবা, ক্ষারের বৈশিষ্ট্যগুলো লিখবা, তারপরে ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য এগুলো লিখবা, ঠিক আছে? নিজেরা একটা নোট করবা খাতায়, যেন পরীক্ষার সময় বই দেখে দেখে পড়তে না হয়, খাতা দেখলে সব বুঝে যাবা। অ্যাসিড কাকে বলে, কয়েকটা অ্যাসিডের নাম, তারপরে অ্যাসিডের বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবা। তাহলে তোমাদের সময় মনে শেষ, অঙ্ক স্যার এসে গেছেন। হ্যাঁ, তোমাদের আমি তাহলে আজকে এখানে শেষ করি। আগামী দিন নির্দেশক এবং এরপরে 11 অধ্যায়, 11 অধ্যায় আছে আগামীকাল। তাহলে আমরা 11 অধ্যায় আর এখান থেকে তোমার নির্দেশক নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।